বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করে দিয়েছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে। কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে দেশ ও প্রবাসের সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি এবং কি মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দেশ ও প্রবাসের সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচ্য বিষয় কুইক বিডি চ্যানেলের কর্ণধার জনাব দিদারুল মারজু ভাই সদ্য দেশ থেকে এসেছে। তো অ্যাকচুয়ালি দেশে গেছে, দেশে প্রায় 2 মাসের বেশি ছিল। আজকে ওনার সাথে দেশের কি অনুভূতি, প্রবাস জীবন থেকে নিজের মাতৃভূমিতে গেছে, ওইখানে যায় ওনার অনুভূতিটা কি, এই জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান। তো ধন্যবাদ জনাব দিদারুল মারজু ভাই। আপনার এই চ্যানেল দেশ ও দেশের বাইরে অনেক জনপ্রিয়তা অর্জন করছে ইনশাআল্লাহ। তো এই চ্যানেলের জন্য অভিনন্দন। আর এই চ্যানেলের আপনি কর্ণধার হিসেবে আমরা গর্ববোধ করি। আলহামদুলিল্লাহ, সামনে এই চ্যানেল হাঁটি হাঁটি পা করে আরও অনেক দূরে চলে যাবে দেশ ও জনগণের কল্যাণে। তো আপনার কাছে প্রশ্ন, আপনি তো দেশে গেছেন, দেশের সফরটা কেমন হলো? 2 মাস অতিবাহিত করছেন, ফ্যামিলি সহ দেশে গেছেন, আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। ধন্যবাদ জাফর ভাই এবং কুইক বিডি চ্যানেলে যারা আমাদের নিয়মিত দর্শক যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের নিয়মিত আয়োজন। আজকে আমি আমার এদের চ্যানেলের আজকে আমি অতিথি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাফর ভাইকে। জাফর ভাই যে প্রশ্ন আমাকে করেছেন দেশের অনুভূতি সম্বন্ধে, আসলে মাতৃভূমি নিজের দেশ, মাতৃভূমি মায়ের দেশ। এই মাতৃভূমিতে কার না যেতে ভালো লাগে। আমরা আমাদের মাতৃভূমিতে আমার ফ্যামিলি সহ যে 2 মাসের উপরে যে সফরে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুকরিয়া, আমরা সহি সালামতে আমাদের ভ্রমণ এবং কি আমাদের সফর সুন্দর ভালো মতোই আমাদের কাটিয়েছে। আমরা সুন্দরভাবে আমরা পৌঁছেছি এবং আবার সুন্দরভাবে আমরা আমাদের যাত্রা আমাদের শুভ হয়েছে। আমরা আবার কাতারে আমাদের গন্তব্যে আমাদের কর্মস্থলে আবার আমরা এসে পৌঁছেছি। আপনাদের গন্তব্যে এসে পৌঁছেছেন, আল্লাহর কাছে হাজারো শুকর যে আল্লাহ সহি সালামত আপনাদেরকে আবার আপনাদের প্রবাস জীবন নিয়ে এসেছে। তো দেশে যাই অনেক, আমরা আপনার চ্যানেলের পক্ষ থেকে দেখলাম, বিভিন্ন ফেসবুকে দেখলাম অনেক আনন্দ, অনেক উপভোগ। সম্ভবত নতুন করে একটা নির্মাণাধীন ভবন করতেছেন বাড়িতে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার যে ধারণা, ভালো একটা সময় কাটছে। তো এই অনুভূতিগুলো যদি একটু প্রকাশ করতেন আজকে আপনাদের দর্শকদের সামনে। ধন্যবাদ জাফর ভাই। আসলে সত্যি কথা যিনি আমার খুবই বন্ধু মানুষ, খুবই কাছের একজন মানুষ। বাংলাদেশ সফর এবার আমরা আমার নিজ বাড়িতে, আপনারা অবশ্যই আমাদের ফেজে দেখেছেন, আমি ডুপ্লেক্স একটা বাড়ির দোতলা সাত কংক্রিট আমি কমপ্লিট করছি। আল্লাহ দরবারে অশেষ রহমতে আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। বাকি কাজটুকু আমরা আস্তে আস্তে করতেছি। আর বাংলাদেশের যে ভ্রমণের যে এদিক সেদিক যাওয়া আসা, এটা আসলে সত্যিকার অর্থে যে আমরা যারা প্রবাসে থাকি, প্রবাসে আমরা একটা জিনিস, আমরা প্রবাসীরা আমরা সবসময় আমাদের খেয়াল এবং আমাদের মাথায় রাখা উচিত, যারা আমাদের ফ্যামিলি নিয়ে থাকি, আমাদের বাচ্চা কাচ্চা যারা ছোট যারা বাচ্চা কাচ্চা, আমার 4টা ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে। তা এরা আসলে সত্যিকার অর্থে যেটা আমাদের বাড়িতে আবার গেছে, আমাদের দেশে আমরা ভ্রমণে যখন গেছি সফরে, এরা অনেক কিছু আমরা চিনি না, অনেক কিছু জানে না, অনেক কিছু সম্বন্ধে অবগত না। এই যে সফরটা করা, এটা বাচ্চাদের জন্য অবশ্যই দরকার যে আমাদের গন্তব্য, আমরা বিদেশ প্রবাসে আমরা যত দিনে থাকি না কেন, আমাদের প্রবাসে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা প্রবাস আমাদের স্থায়ী ঠিকানা না। প্রবাসে আমরা যদিও কর্মব্যস্ততার কারণে আমাদের ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা পড়াশোনা করতেছে প্রবাসে, আমাদের গন্তব্য একদিন আমাদেরকে ফিরিয়ে যেতে হবে। ধন্যবাদ আরজুবি। আসলে আপনি মাতৃভূমির যে আপনার প্রাণটা, আপনার ছেলে মেয়েকে যে বাংলাদেশের কালচার হিসেবে আপনি বড় করতে চাচ্ছেন, এটার জন্য আসলে আপনাকে, আমি একজন বাঙালি হিসেবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চাই যে আসলে ওরা বাংলাদেশের মতোই পরিবেশে মানুষ হবে। তো ওরা তো আসলে প্রবাসে থাকে, তো এই জন্য ওদেরকে বারবার দেশে নিয়ে আপনি যে বাংলাদেশের মাতৃভূমির জন্য যে একটা আগ্রহ তাদের ভিতরে যদি প্রকাশ করতেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
তো আমি আসলে আরো বিশেষ কিছু দেখছি, আমার দেখা হয়েছে যে আপনি অনেক জায়গায় ট্যুর করছেন, তো সেখানে আপনি নাকি বাংলাদেশে একটা মাদ্রাসা করছেন, তো ওই মাদ্রাসা সম্বন্ধে যদি আপনি কিছু বলতেন, কোথায় করছেন, হ্যাঁ কি কি অনুভূতি নিয়ে করছেন, কি জন্য করছেন? ধন্যবাদ। আসলে ধন্যবাদ, সুন্দর গুরুত্বপূর্ণ একটা কথা বলছে আমাদের জাফর ভাই। আসলে সত্যিকার অর্থে আমার ওয়াইফ কামরুন নাহার, কামরুন তৈয়ব, আমার ওয়াইফের একটা ইচ্ছে ছিল, বিয়ের পরে আমাদের একটা ইচ্ছে ছিল একটা মাদ্রাসা, মসজিদ, এতিমখানা একটা করার। আমাদের যে ইনকাম, কাতার প্রবাসে আমাদের যে ইনকাম, আমরা যেটা করি, আমাদের ফ্যামিলি যে কাতারে এক্সপেন্ডিচার বেশি, খরচটা ব্যয়বহুল, এই ব্যয়বহুল খরচে আমরা অনেকটা আমরা কাটিয়ে উঠতে পারি না। তো আমাদের যে ইচ্ছাটা যেটা পূরণ করতে হলে আমাদের একটা চিন্তা করলাম, আমাদের বান্দরবনে একজন হুজুর আছেন আমাদের প্রিন্সিপাল, আমাদের কাতারে সবসময় ট্যুরে আসেন। ওই হুজুরের মাধ্যমে আমি একটু পরামর্শ নিলাম যে আমি কিভাবে একটা মাদ্রাসা এবং এতিমখানা করা যায়। আমরা অল্প বাজেটে চিন্তা করছি আমাদের ফেনীতে করার, ফেনীতে ইচ্ছে করার জন্য অনেকেই আমার উপর অনেকেই রাগ অভিমান আছে যে আপনি ফেনীতে করলেন না কেন। তো আমি ওই ভাইদেরকে আমরা একটু বলতে চাচ্ছি যে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা ট্রাই করছি, চেষ্টা করছি, কিন্তু ফেনীতে যে আপনার একটা জায়গা খরিদ করে ওখানে ভবন উঠিয়ে আমাদের একটা মাদ্রাসা অথবা এতিমখানা চালু করলে যে ব্যয়বহুল খরচটা আমাদের মধ্যে রিকভার করাটা খুব টাফ হয়ে গেছে। এই অবস্থা আমরা যখন বান্দরবনে আমরা একটা চিন্তা করলাম যে বান্দরবন যে জায়গাটা আছে, বান্দরবন ইসলামপুর রাজভিলা, ওখানে আমি আবার বাংলাদেশ সফরে আমি আমার ফ্যামিলির সাথে যাওয়ার কথা ছিল। আমি আরেকটু ইন্টারভিউ করি আমি ফেনীতে, আলহামদুলিল্লাহ আমি একটা ফেনীর ছেলে, তো আমি এটা গর্ববোধ করি যে আমি ফেনীর সন্তান। তো হ্যাঁ, তো মানে আমার প্রশ্ন হলো যে ফেনীতে তো আসলে আমি যতটুকু জানি ফেনীতে আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা, এতিমখানা বা বড় বড় মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি নাই এখন, কিন্তু কলেজ আছে। তো আলহামদুলিল্লাহ ফেনীতে সবই আছে। আমি যতটুকু জানছি যে আপনি যেখানে মাদ্রাসাটা করছেন ওইখানে নাকি কোনো পড়ালেখার কোনো বন্দোবস্ত ছিল না, বা কোনো রকম অনেক দূরে যেতে হতো, অনেক মানুষের বসবাস, কিন্তু সেখানে কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না। তো আপনি আসলে এই উদ্যোগটা, মহান উদ্যোগটা নেওয়ার জন্য আপনাকে আমার পক্ষ থেকে এবং কি দেশের প্রবাসের মানুষের পক্ষ থেকে এবং কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং কি সামনে পরিকল্পনাটা কি আপনার ওই মাদ্রাসাটাকে নিয়ে আপনি যদি বলতেন? সামনে পরিকল্পনা আছে যে আমরা যে রাজবিলাতে যে আমরা মাদ্রাসা করছি ওখানে 700 পরিবার যে একটা এরিয়া, যে একটা মহল্লা, ওই মহল্লাতে কোনো শিক্ষার কোনো ব্যবস্থা নেই, ওখানে বস্ত্রের কোনো ব্যবস্থা নাই, অন্যের কোনো ব্যবস্থা নাই। অন্ন, বস্ত্র, বাসস্থান যাই থাকুক না কেন, গরিব অথবা যাদের অর্থবিত্ত ভালো নাই, এই 700 পরিবারের মাঝে যে আলোর যে একটা শিক্ষার যে একটা আলো, দিনের শিক্ষার যে একটা আলো প্রতিষ্ঠা করছে, ওখানকার যে মানুষদের, যে তাদের যেই এই এলাকার যেই মুরব্বী যারা আছে অথবা প্রতিবেশী যারা আছে ওখানকার, অথবা ইউপি সদস্য যারা আছে, তারা যথেষ্ট খুশি এবং যথেষ্ট তারা আনন্দিত যে আমরা একটা প্রতিষ্ঠান ওখানে করছি। ওখানে একটা মহিলা মাদ্রাসা যেটু আছে ওখানে, আর পুরুষদের জন্য অনেক দূরে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাতে পুরুষরা যেতে পারে কিন্তু মহিলারা যেতে পারে না। তো এই জন্য আমরা ওখানে মহিলা মাদ্রাসাটা এবং এতিমখানা ওপেন করা ওখানে। তো ওখানে যে জায়গাটা আমরা মাদ্রাসা করছি ওখানে একটা মসজিদ অথবা ইবাদতখানা খুব ইমিডিয়েটলি প্রয়োজন। আচ্ছা, আমি আমার চ্যানেলের অনেককে বলছি যারা আমাদেরকে যদি আপনারা সহযোগিতা করতে চান, আমরা ওখানে একটা মসজিদ অথবা ইবাদতখানা, যদি আপনি বিল্ডিং, যদি আপনার পাকা দালান যদি নাও করতে পারি, যদি আপনি কাঠ দিয়ে, টিন দিয়ে যদি করা যায়, তাহলে ওখানকার মানুষ নামাজ পড়তে পারবে। এবং কি ওখানকার খুবই এটা একটা প্রয়োজন যে একটা এই মসজিদ, ইবাদতখানা অথবা মসজিদ, যেটা পাঞ্জাগানা মসজিদ অথবা জুমা মসজিদ যেটাই হোক, এটা একটা মসজিদ ওখানে অবশ্যই প্রয়োজন। আমরা দুইটা ওখানে আছে, একটা হচ্ছে আপনার শ্রেণীকক্ষ 5টা, আর একটা ঘর করছে যেটা ওখানে সব টিনে আর কাঠের, সবাই দেখছে অবশ্য চ্যানেলে। তো আরেকটা করছি সেটা এটা মহিলাদের জন্য, আরেকটা করছি আমরা অফিস কক্ষ, আর ওখানে কিছু আরো রুম করছি টিচারদের জন্য, শিক্ষকদের জন্য। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে এটা। এই জিনিসটা আমার আরো পরিকল্পনা আছে ওখানে, এখন জায়গা, বিশাল জায়গা আছে, 100 ডিসিমের জায়গার ভিতরে। 100 ডিসিম কি পুরোটাই আপনার ক্রয় করছেন? অল্প, হ্যাঁ পুরোটা আমরা ক্রয় করছি। এখন আপাতত একটা অংশের ভিতরে করছি, যখন আপনার প্রসার হবে আস্তে 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 ওদিকে বাড়তে পারবে। মানে জায়গা যখন আছে তখন আপনি বাড়াতে পারবেন। ওই জায়গাটাতে এখন কাঁঠাল বাগান আছে, আর আপনার তেঁতুল বাগান, কাঁঠাল বাগান, বিভিন্ন ফলের গাছ আছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওখানে যায় কাঁঠাল খাওয়ার জন্য। আপনি অবাক হয়ে যাবেন, গত বছর 2টা তেঁতুল গাছের যে তেঁতুল 2টা গাছ বিক্রি করেছে,
করতেছি 20,000 টাকা। আলহামদুলিল্লাহ। এই মাসে এই বছরও এখন 2টা গাছ বিক্রি হবে 20,000 টাকা, যাক আলহামদুলিল্লাহ। শুধু ফসলটা। যাক আলহামদুলিল্লাহ। আসলে আপনার এই মহান উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ, এবং কি আল্লাহ রাসূলকে, আল্লাহকে খুশি করার জন্য আপনি যে উদ্যোগ নিচ্ছেন, এবং কি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় যে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য যে কাজটা করতেছেন। আল্লাহ আপনাকে কামিয়াবি করক, এবং কি আপনি যেন সামনে এগিয়ে যেতে পারেন। হ্যাঁ, এই আল্লাহ যেন, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহ যেন আপনার এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করে। ধন্যবাদ। আরজু ভাই, আমার আরেকটা প্রশ্ন, দেশে গেলেন, আমি দেখলাম আপনি তো আসলে কাতারও রাজনীতি করেন, তো দেশেও গেলেন, দেশের বর্তমান রাজনীতি প্রেক্ষাপট যে কেমন, আমি দেখলাম আপনি একটা প্রোগ্রাম হয়ে গেছেন, মোটামুটি ভাবে অনেক উদযাপন করছেন প্রোগ্রামটা। তো বর্তমান প্রেক্ষাপটে দেশের আসলে যে আমরা তো আমাদের মাতৃভূমি নিয়ে সবসময় টেনশনে থাকি, যে আমরা সবসময় চিন্তা করতে থাকি যে আসলে আমাদের মাতৃভূমিতে হচ্ছেটা কি। তো 5 আগস্টের পরে যে আমরা যেটা চিন্তা করতেছি, আমরা ক্ষুদ্র ব্যক্তি হিসেবে যেটা চিন্তা করতেছি, আমাদের মনে হচ্ছে না সেটা কিন্তু সেরকম কিছু হচ্ছে। তো প্রশাসনিকভাবে বা দেশের যে ক্লান্তিকালে এখন কি আমাদের দেশ কি এগিয়ে যাচ্ছে, না আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপট আপনি যদি একটু বিশ্লেষণ। ধন্যবাদ জাফর ভাই। বলতে হলে তো অনেক কথা, এত সময় আমরা পাবো কিনা জানি না। বর্তমান যে ইউনূস সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস এবং কি আপনার আসিফ নজরুল সাহেব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্বে আছেন, আসলে এই সরকারটা কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট না। রাইট, সত্য কথা যেটা, পলিটিক্যাল গভর্নমেন্ট না। এরা গভর্নমেন্টের, যদিও আপনার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব উপদেষ্টা হিসেবে আছেন, এরা কিন্তু আসলে প্রফেশনালি কোনো রাজনীতি করতেন না, কেউ না। এখন এদের অনেক কিছু অভিজ্ঞতার অভাব আছে, আমি যেটা মনে করি অনেক কিছু অভিজ্ঞতার অভাব আছে। এটা তাদের দোষ না, এমনকি তাদেরকে আমরা কোন রকম ব্লেমও দেওয়া যাবে না। তারা চেষ্টা করতেছে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং কি আপনার দেশের যে সংস্কার করার যে একটা দায়িত্ব, এবং কি আবার আমাদের কিছু দল, রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অপেক্ষায় আছে, বাংলাদেশের যে জনগণের ভোটাধিকার, তারপর যে গণতান্ত্রিক অধিকার, এসব নিয়ে যে দলগুলো চাচ্ছে যে আবার নির্বাচন দেওয়ার জন্য, নির্বাচনের যে একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে, ওটাও তাদেরকে মেকআপ করতে হবে। বিগত সরকার যেটা প্রফেসর ডক্টর ইউনূসের যে সরকারটা, উনি তো 6-7 মাস রানিং চলতেছে। তো ওনার আসলে আমরা প্রবাস থেকে যেটা দেখতেছি, আমি ইমিডিয়েটলি বাড়ি থেকে আসছি, আসলে দেশের আইন শৃঙ্খলা, তারপরে যে আপনার দেশের যে রাজনীতির প্রেক্ষাপট, একজনের দোষ দিচ্ছে, দেশে হানাহানি, মারামারি, কাটাকাটি হচ্ছে। তারপরে যাই বিশেষ করে আমরা আজকে 3 দিনের নিউজে দেখতেছি, নামটা সম্ভবত আপিয়া দর্শন। হ্যাঁ, তো ওই শিশু, বিদ্যা, আবাল যারাই আছে অনেকে দর্শিত হচ্ছে। তো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, এটা কিভাবে নিচ্ছেন? আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছি, যেটা আসলে গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে বিগত দিনের সরকারের যে 16-17টি বছর যে কাটিয়েছে, ওই সরকারের এখন কোনো ছোট থেকে একদম উপরস্থ কোনো কর্মকর্তা অথবা নেতা কোনো এখন এরা মাঠে নেই, প্রথমত। দ্বিতীয়ত কথা হচ্ছে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে না যে তা না, আসলে সত্যিকার অর্থে যেটা আমাদের যে মাইন্ড সেট আপ, যেটা বর্তমান যুগ আর আমাদের যুগটা অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে। বর্তমান যুগে যে ছেলেফেলেগুলা যে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটতেছে, যেটা ঘটাতেছে, যেটা কারা কিছু লোক আছে যারা এরা দলের একটা সাইনবোর্ড অথবা পদ পদবি নিয়ে এরা বসে আছে, এই পদ পদবি সাইনবোর্ড দিয়ে তারা বিভিন্ন রকমের অপকর্ম করতেছে। আমি এবার এই সফরে, আমার বাংলাদেশ সফরে ফেনীতে আমি উপরস্থ যারা 6-7 জন 8 জন যারা নেতৃত্ব দিচ্ছে পুরো ফেনী ডিস্ট্রিক্ট, ফেনী জেলাকে, 7-8 জন নেতা, সবার সাথে আমি পার্সোনালি ভাবে মিটিং করছি। অনেকটা মিডিয়াতেও আসছে 2-1টা, আর বাকিগুলো মিডিয়াতে আমার আনি নাই, আমি নিয়ে আসি নাই। এদের সাথে আমি সবার সাথে ব্যক্তিগতভাবে পার্সোনালি ভাবে আমি মিটিং করছি। আমি যেহেতু কাতার বিএনপি যেটা কেন্দ্রীয় কমিটি, যেটা ওটাতে আমি সহ সাধারণ সম্পাদক, যথেষ্ট আমাকে রেসপেক্ট করছে। আমি আমার কাতার রাজনীতি সম্বন্ধে তাদের সাথে ফেনী জাতীয়তাবাদী ফোরামে আমি সহ সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক, এবং আরো 2-1টা পদ আছে যেটা আমি সহসভাপতি, আপনি আবার আমরা কাতার শিল্প এলাকা সাধারণ সম্পাদক, এটা আপনাকে কাতার কেন্দ্রীয় কমিটি। আমি আমাকে যথেষ্ট রেসপেক্ট করছে, আমাকে যথেষ্টভাবে আমাকে সম্মান করছে, আমাকে ওদের সাথে আমরা কথা বলছি, আমি পার্সোনালি ভাবে কথা বলছি, মিটিং করছি, সবার সাথে মিট করছি, এবং আমি দেখতে পাচ্ছি যে তাদের অনেক কিছুটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। যারা
বিগত ১৬-১৭ বছরে যারা মাঠে কাজ করছে অথবা মাঠে ত্যাগ স্বীকার করছে প্রচুর, যারা ধৈর্য ধরে আছে এখনো, ওরা ঠিক আছে। এই ১৬-১৭ বছরে যেসব এই রাজনীতির সাইনবোর্ডদারি যেসব নেতাকর্মী যারা যারা মাঠে মানে সুবিধাবাদী, হ্যাঁ সুবিধাবাদী, যারা মাঠে ঘাটে এবং কি ছিল না এবং কি বনে জঙ্গলে ছিল, যেগুলা কেস মামলা, এই এরা যারা লুকাইতে ছিল তারা এখন মাঠে আসি একটু উশৃঙ্খলা করতেছে। এটা সত্য কথা, যেটা এটা অস্বীকার করার কিছু নাই, যেই দলের হোক। আমার কথা হচ্ছে যে আপনার যেই নেতাকর্মী যেগুলা বনে জঙ্গলে ছিল, কেস মামলা, সত্যিকার যারা রাজনীতি করবে, যারা সহ্যের আদর্শের রাজনীতি করবে অথবা বিভিন্ন দলের যে রাজনীতি করবে, যেসব রাজনৈতিক নেতাকর্মী, তারা এরা কখনো কেস মামলার শিকার হবে না। যদিও মিথ্যা মামলার শিকার হয় তারা ফেস করতে পারে, কিন্তু আসলে সত্যিকারতে যারা এসব চাঁদাবাজি, টেন্ডারবাজি, তারপরে আপনার কথা হচ্ছে যে সন্ত্রাসী হামলা, খুন, গুম, এই ধরনের এই কার্যক্রমের সাথে যারা জড়িত, আপনি একটু আগে একটা কথা বলছেন যেটা শিশু ও নারী নির্যাতন, যেটা এই জিনিসটা আসলে আমাদের এটা মাইন্ড সেটআপের ব্যাপার আছে। আমাদের মাইন্ড সেটআপের ব্যাপার তো অবশ্যই আছে, কিন্তু এত নোংরা হয়ে গেছে। আমরা আসলে আমি প্রবাসী হিসেবে বা আপনি প্রবাসী হিসেবে, আপনি একটা চ্যানেলের মালিক বা আপনি এখানে প্রবাসী আছেন, এই হিসাবে আপনি দেশের সকলের সাথে আমরা এখন ঐক্যমত যে যারা দর্শন করতেছে, দর্শনকারী যারা, তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। এটার সাথে এই জিনিসটা আসলে ব্যাপার হচ্ছে যে আমরা সত্যিকার অর্থে যেটা আমারও নিজের মন থেকে যে আমরা মাঝে মাঝে চাচ্ছে যে যেসব এই অপ্রীতিকর ঘটনা যেগুলোর সাথে জড়িত, এই যে ইমিডিয়েটলি যে ঘটনাটা যেটা ঘটলো, এই যে মেয়েটা নিয়ে 8 বছর একটা শিশু বাচ্চা তো শিশু সবারই আছে, যে এই অপ্রীতিকর ঘটনা ঘটছে তারও মা বোন আছে, অবশ্যই এই জিনিসটা আমরা মোটে কখনো কাম্য না। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আর যেই সব এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে শনাক্ত করে এবং ইমিডিয়েটলি খুব উইদিন সার্টেনলি শর্ট টাইমে এদেরকে অ্যাকশনে গিয়ে তাদের উপরে তাদের শাস্তিটা কার্যকর করা একান্ত মানে কর্তব্য। এটা আমরা একটা দেশের নাগরিক হিসেবে প্রবাস থেকে আমরা এটা জানা যে এটা অবশ্যই প্রয়োজন। যেটা আপনি একটা দুইটা যদি আপনার অপ্রীতিকর ঘটনা, আমরা দেখতেছি প্রবাসে যেটা একটা দুইটা অপ্রীতিকর ঘটনা ঘটছে, এটার সাথে সাথে যখন অ্যাকশন নেওয়া হয়েছে তখন এটা জিনিসটা অফ হয়ে গেছে। আমাদের আসলে এই মন মানসিকতা যে বাংলাদেশে এটা আসলে এটা এত যে নোংরা হয়ে গেছে, এটা কি বর্তমান সরকারের কোনো ব্যর্থতা? এটা বর্তমান সরকারের ব্যর্থতা নয় বললে তো আবার ভুল হবে। বর্তমান সরকারেরও ব্যর্থতা আছে, আর আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আছে, প্রশাসনেরও ব্যর্থতা আছে। এখানে আপনি যে রাজনৈতিক দলের ব্যর্থতা অবশ্যই আছে, আপনি সেখানে জনাব বিএনপির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব তারেক রহমান সাহেব বারবার উনি ওনার দলের নেতা কর্মী এবং বিএনপির অঙ্গ সংগঠনের যত অঙ্গ সংগঠন আছে সবাইকে উনি বারবার অনুরোধ জানাচ্ছে যে আমার বিএনপির দলকে যেন প্রশ্নবিদ্ধ না করে। আমি ওনার যে বক্তব্যকে আমরা তো সবসময় দেখি তারেক রহমান সাহেবের বক্তব্য আমরা শুনে আপনার যতক্ষণ পর্যন্ত আপনার অন্তর মাইন্ড সেট আপ যদি না করেন, আপনার মন পরিষ্কার যদি না করেন, আপনি 100 জন তারেক রহমান যদিও এরকম বক্তব্য দেয় তাহলে কিচ্ছু হবে না। উনি তো আসলে আমাদের এজুইজ লিডার, হয়তো বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি যে উনি সামনে হয়তো প্রধানমন্ত্রী হিসেবে আসবে, তা আমরা এটা কামনা করি যে উনি ইতিমধ্যে কয়েকজন বেশ কিছু লোককে আপনার দল থেকে বহিষ্কার করছে, যারা চাঁদাবাজি করতেছে, যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তো উনি এটা কঠিনভাবে উনি প্রতিহত করতে চাচ্ছে, কিন্তু বর্তমানে যে প্রেক্ষাপটে আপনার কিছু দলের, আপনি যেটা বলছেন দলের কিছু এটা হয় আসলে বড় দল যেটা হয় ওটাতে পদ পদবি নিয়ে কিছু হয়, কিন্তু এর বাইরে যারা এখন দলের মধ্যে ছেঁচড়ামি করতেছে বা দলকে প্রশ্নবিদ্ধ করতেছে, তো ওদের ব্যাপারে আমাদের এরকম দুই একটা অপ্রীতিকর ঘটনা আমার সামনে হয়েছে, আমি দেখছি, অবশ্য আমাদের চ্যানেলে অনেকে দেখছে। আমিও এটার প্রতিবাদ করতে চাইছি, যাওয়ার পরে আমরা অনেকেই বাধা দিচ্ছে যে আপনি প্রবাসী মানুষ, আপনি হয়তো 2 দিন পরে চলে যাবেন, কিন্তু আসলে এই নোংরামি কাজে প্রশাসন আমাকে পা কাটা যায়। আপনি এই ধরনের নোংরা লোকদের সাথে আপনি এটা আপনার জনের সাথে যায় না। এটা আমার একটা কথা যেটা হচ্ছে যেটা আপনি নিজ এলাকায়, নিজ ইউনিয়নে, নিজ গ্রামে, নিজ জেলাতে, নিজ থানাতে আপনি আপনাকে নিজেকে নিজে সুযোগ্য করে তুলুন, এবং কি আপনার যে একটা সম্মান, যেটা সুযোগ মানে আপনার যোগ্যতা এবং সম্মান যে জিনিসটা, এটা হচ্ছে আপনার চিরস্থায়ী। আর যেটা আপনার যে রাজনীতি করে যে অপকর্ম করতেছে, চাঁদাবাজি, সন্ত্রাসী, এটা এই যে ক্ষমতা, যেটা এই ক্ষমতা জোরে আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে সব একদম ক্ষণস্থায়ী। এই জিনিসটা অবশ্যই সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন
উনি তো ক্ষমতা অপব্যয় করে আজকে উনি দেশের বাইরে চলে যেতে হচ্ছে। জি, ওটা নিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ওইটা না, হ্যাঁ, ওইটা থেকে সবাই শিক্ষা নেওয়া উচিত। এবং কি আপনার আসলে আমাদের দেশে বর্তমানে একটা পারিবারিক শিক্ষাগুলা খুবই কম হচ্ছে। আর আমাদের দেশের যে পরিস্থিতি এখন বর্তমানে আউট অফ কন্ট্রোল। প্রত্যেকটা পরিবার আমি দেখছি যেসব ছেলেগুলা 15 থেকে 20 বছর, জি 15 থেকে 20, এই 15 থেকে 20 বছর ছেলেগুলা সবগুলো আউট অফ কন্ট্রোল। এক সময় আমরা এই সময়টা আমরা মা বাবার কোলে ছিলাম। আমাদের সময় মা বাবা একটা কথা বললে সেই জিনিসটার জন্য সন্ধ্যা হলে এটা ভয় করতো যে আব্বু আম্মু আজকে এই কথাটা বলছে, আমি রাখি নাই, এটার ভয়ে ভয়ে আমার সারাদিন কাটাতে হয়েছে যে এই জিনিসটা আজকে করি না, আজকে সন্ধ্যায় গেলে তো আমাকে আমার অবস্থা খারাপ, মা বাবার শাসন করবে। এখন বর্তমানে এই যুগে যে ছেলে ফেলেগুলা 15 থেকে 20 এরা টোটালি মা বাবার আউট অফ কন্ট্রোল। আমাদের মা বাবা থেকে যে প্রকৃত যে শিক্ষাটা, ওই শিক্ষাটা এখন এরা পাচ্ছে না, একদম টোটালি পাচ্ছে না। আসলে এই কারণে আমাদের প্রত্যেকটা পরিবারের ছেলে ফেলেগুলো এখন এই অবস্থায় চলে গেছে। এখন আপনি কি আসলে আমাদের এই প্রাণের বাংলাদেশ, আমাদের সবার প্রিয় বাংলাদেশ, এখন এটাকে যদি আমরা আসলে আমরা বাইরে থাকি, আমরা এখানে যারা আছি তারা কত হ্যাপি ভাবে চলতেছি, আমাদের কোনো হেডেক নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, সাময়িকভাবে হয়তো বর্তমান পরিস্থিতি হিসেবে কাতার একটু আপনার সমস্যা চলতেছে, যারা বাইরে কাজকর্ম করতেছে, হ্যাঁ সেটা, কিন্তু আমাদের দেশটা কবে হবে সেরকম যে আপনি নির্বাচিত সরকার আসলে আমরা কি এটা আশা করতে পারি যে বিএনপি আসুক বা আদারওয়াইজ যে কোনো দল আসুক, এখন কি নির্বাচনটা কি আমাদের জন্য জরুরি? নির্বাচনটা অবশ্যই এটা জরুরি, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার যেটা অস্থায়ী সরকার, এই সরকার তো আসলে মানে স্থায়ী সরকার না। এই সরকার অবশ্যই নির্বাচন দিয়ে দেশের জনগণের যেই ভোটে যেই সরকার নির্বাচিত হবে সেটা হচ্ছে যে আপনার জেনুইন এবং কি পারফেক্ট এবং কি রাজনৈতিক এবং কি জনগণের ভোটের সরকার, মানে জনগণের ভোটার অধিকার অবশ্যই দিতে হবে। আমি নিজেও ভোট দিতে পারি না এখন, আজকে আমার বয়স আমার 42, 42 বছর আমি আমার নিজের ভোটটা এখনো দিতে পারিনি। কয়েকবার চেষ্টা করছি কিন্তু ভোট দেওয়া সেই সময় সুযোগ হয় নাই, দিতে পারি না। আমার পরিবারে অনেকে ভোট দিতে পারে না। আশা করি এবার যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব এবং কি আসিফ সাহেব সবদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আমাদের প্রবাস থেকেও এবং বাংলাদেশ থেকেও সবাই প্রত্যেকটা ব্যক্তি যার যার নাগরিক অধিকার আছে তাদের ভোট প্রয়োগ করার, সবার ভোট প্রয়োগ করে এই ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারকে আমরা ওয়েলকাম এবং কি হাজারো ওয়েলকাম জানাতে চাচ্ছি। যে এটা আসলে বিএনপির হাইকমান্ড থেকেও বারবার বলা হচ্ছে, বা আদারস জামাত ইসলাম বলেন, তারপরে যে আপনার বিভিন্ন যারা পার্টি আছে সবাই নির্বাচনটা চাচ্ছে, কিন্তু বর্তমানে যে প্রেক্ষাপটে আমার একটা ধারণা, যার যুগাই যে আমার একটা ধারণা যে বর্তমানে আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ, তো 18 কোটি মানুষ দিয়ে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে ওনাদের সম্ভবত আমি যতটুকু জানি 20 থেকে 40 জন লোক আছে, তো সারা বাংলাদেশের সম্ভবত আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি খারাপ হবার এটাই কারণ কি আপনি দেখছেন? না, আইন শৃঙ্খলা বাহিনীর কারণটা হচ্ছে যে আসলে বিগত দিনের সরকারের যে কিছু আইন শৃঙ্খলা বাহিনী এরা সরকারের মদতকারী ছিল, মানে সরকারের পৃষ্ঠপোষকতা কাজ করছে এরা, এদের থেকে অনেকেই ওরা শান্ত হয়ে গেছে, ক্ষান্ত হয়ে গেছে, ওরা চাকরিতেও নয় চাকরিচ্যুত হয়ে গেছে। এই জন্য পুলিশ বাহিনী যেটা বলতেছে প্রশাসন বিভাগ অনেকটা এরা থমকে গেছে। বুঝতে পারছি। এখন এই যে যখন আপনার জনগণের নির্বাচিত সরকার যখন আসে যাবে, তখন আবার এই প্রশাসনিকভাবে যে প্রশাসন, পুলিশ প্রশাসন বলেন, র্যাব প্রশাসন, সেনাবাহিনী, বিডিআর যেটাই বলেন, এদেরকে যখন আবার এটাতে যখন আপনার এই রিসাইক্লিং করবে, তখন আবার এই প্রশাসন আবার স্ট্রং হবে। এখন বর্তমানে যে সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা মানে আমি যদি বলি ওইদিকে যাও ওইদিকে যাও, কিন্তু তারা কারো কোনো কমান্ডের কোনো ইয়ে করতে, কমান্ডটা তো তারা করার কোনো সুযোগ নেই, কারণ আপনার যেমন ফেনীতে কোনো এমপি নেই। পুলিশকে ছোট বাচ্চা 15 বছরের বাচ্চা যদি অর্ডার করে আপনি ওদিকে যান, এটা তো ওই যে বর্তমান যে প্রেক্ষাপটে যেটা হলো যে ফেনীতে 3টা আসন, ফেনী, সোনাগাজী, ধাগনমুইয়া, ফুলগাজী, লইয়া 3টা আসন, তো 3টা আসন আসলে এখন তো আপনার ওই যে বলে যে আমাদের মা বাপ কেউ নেই। যেমন আপনার যখন একটা আসনের এমপি থাকে, তার আন্ডারে আপনার ইউনিয়নের চেয়ারম্যান থাকে, ভাইস চেয়ারম্যান থাকে, তারপরে যে আপনার বিভিন্ন থাকে, এখন তো আসলে কেউ নেই। এখন আপনার কে এগুলো পরিচালনা করবে? ইউনিয়নের চেয়ারম্যান না, ইউনিয়নে গেলে অনিয়ম, ওইখানে গেলে অনিয়ম। আসলে এটার জন্য কি আমরা বেশি আছি? টোটালি এখন সমস্যার ভিতরে আছে পুরো বাংলাদেশটা, এখন একেবারে টোটালি একটা সমস্যার মুখে আছে, সবকিছুতে সমস্যা। আপনি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে যান সমস্যা, আপনার উপজেলাতে যান সমস্যা, জেলাতে যান সমস্যা, পৌরতে জানে তাও সমস্যা।
টোটালি এখন এটা অবশ্য মানে লোকবলের কারণে সম্ভবত, আর এটা তো দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ নাই এখন। তারা দেখেন একটা থানাতে, আমি ফেনী থানাতে গেছি, ফেনী থানাতে যে পরিস্থিতি, আপনার পুলিশ আছে, ওরা কর্মকর্তা যারা জিটি অফিসার যারা আছে 4-5 জন 6 জন আছে, কিন্তু আপনার ওখানে কেস মামলা এইসব কিছু করার জন্য লোক আসছে না হলেও 500 লোক একদিনে। 500 লোক বাইরের সমস্যা তাদের, কারো এই সমস্যা, কারো এই সমস্যা, কারো এই মেয়ের সমস্যা করছে, কারো এই ছেলে এই মেয়ের সমস্যা করছে, তারা কেস করতে আসে, কেউ জিডি করতে আসে, কেউ অভিযোগ করতে আসে, কিন্তু কয়জনকে তারা সার্ভিস দিবে? তাদের সেই সার্ভিস দেওয়ার মতো যেই একটা থানাতে যতগুলো কর্মকর্তা দরকার, ও কর্মকর্তা তাদের নাই। তো এই জন্যই আমরা চাচ্ছি যে আসলে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসুক, এবং কি বাংলাদেশটাকে, আমাদের যে মাতৃভূমি, আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করি যে আমাদের বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ হবে, আমাদের বাংলাদেশ আপনার ইউরোপীয়দের সাথে টাক্কা দিবে, আমরা এরকম একটা বাংলাদেশ চাচ্ছি। তো এটার জন্য অবশ্যই একটা নির্বাচিত সরকার দরকার। তো জনাব বিএনপির জনাব তারেক রহমান সাহেব উনি বারবার বলতেছে যে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য বা অতি সত্বর নির্বাচন দেওয়ার জন্য। তো গত 2 দিন আগে একটা নিউজ দেখলাম, সেখানে বলছে আপনার ডিসেম্বরের মধ্যে সম্ভাব্য একটা তারিখ অন্তর্বর্তী সরকার মনে হয় না পারবে বলে আমার মনে হচ্ছে না। ওনারা আসলে সেটা সার্কুলার দিচ্ছে যে ডিসেম্বরের মধ্যে একটা চেষ্টা করবে। আবার আজকে নির্বাচন কমিশনারও বলছে, আপনার ইউরোপীয় হাই কমিশনের সাথে বসার পরে উনি বলছে যে মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার পরিকল্পনা আছে। তবে এই যদি হয়, আপনার মতামত কি? আমরা কি উৎসাহিত হব? আলহামদুলিল্লাহ, আমরা যদি ডিসেম্বরে যদি আমাদের একটা অবশ্যই একটা স্থায়ী সরকার প্রয়োজন আছে, একটা স্থায়ী সরকার যখন নির্বাচিত হয়ে যাবে আমাদের দেশে, তখন ওই সরকারের অধীনেই কর্মকর্তা যখন যারা নিয়োগ দেওয়া হবে, তখন অটোমেটিকলি আপনার থানা বলেন, জেলা বলেন, ইউনিয়ন বলেন, গ্রাম বলেন, ইউনিয়ন সব জায়গাতে একটা সেটআপ যখন আসে যাবে, তখন আইন শৃঙ্খলা একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে যাবে, মন মানসিকতা একটু চেঞ্জ হয়ে যাবে, মানুষরা একটু স্বস্তি পাবে। আলহামদুলিল্লাহ, যে আমি এবার যে সফরে যে দেখলাম, মোটামুটি দ্রব্যমূল্যের দামটা যেটা, এটা খুবই হাতের লাগানে। এখন দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি নাই, রমজানে অনেকটা কন্ট্রোলে আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আসলে ওই দ্রব্যমূল্য এখন যেটা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ওই যে আপনাদের দেশে যে এখন চুরি ডাকাতি বা দর্শন বা বিভিন্ন যে এই ব্যাপারে মন মানসিকতাটা চেঞ্জ করতে হবে। প্রথমত আমার কথা ছিল যে মন মানসিকতা যতক্ষণ পর্যন্ত আপনার ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ কিছু করতে পারবে না। আরেকটা প্রশ্ন আপনাকে আরজু ভাই, আপনি তো রিসেন্টলি আসছেন দেশ থেকে, আমরা তো নিউজ দেখি, আমি আসছি 2 মাস অতিবাহিত হচ্ছে। তো যেটা বলতে চাচ্ছি যে আপনার এখন বাংলাদেশে কি কখনো এমন অবস্থা ছিল না, এখন কিছু থেকে কিছু হইলে সবাই আন্দোলনের রাস্তায় নেমে যায়। তো আন্দোলনের রাস্তায় নেমে যায়, আপনার দেশকে অস্থিতিশীল করার চিন্তা করে, তারপরে দেশের বেগবান গতিকে অস্থিতিশীল করার চেষ্টা করে। দেখুন, এদের বিরুদ্ধে সরকারের কি করণীয়? এদের বিরুদ্ধে সরকার সোচ্চার হওয়া অবশ্যই দরকার। এদের বিরুদ্ধে এই জন্য সোচ্চার হওয়ার দরকার প্রয়োজন। বিগত দিনের সরকার যেই 16টি বছর আমাদের দেশের যে পরিস্থিতি আমাদের দেশে সৃষ্টি করছে, এই পরিস্থিতির কারণে যেসব নেতাকর্মীরা, তাদের ওই দলের লোকজন এখনো তারা চাচ্ছে দেশে একটা বিতর্ক সৃষ্টি করা, একজনের সাথে একটা মিটিং, অথবা যে কোনো একটা ছাত্র সমাজ অথবা জনগণের মাঝে, অথবা সরকারের বিরুদ্ধে জনগণকে একটা পরিস্থিতিতে এদের চাচ্ছে বিব্রত করার জন্য সরকারের একটা মাইনাস। এটা রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপার, রাজনীতিকে এটা থাকবেই। যখন যে সরকার আসবে তার পরবর্তী যে সরকার থাকবে পিছিয়ে, ওই সরকার একটা সরকারের পিছিয়ে লাগা থাকবে। এটাকে কাটিয়ে যেতে হবে, এটাতে এইভাবে চলতে হবে, কিছু করার নাই, এটা লাগবেই, স্বাভাবিক। আপনি কি বলতে পারবেন বিএনপি সরকার সামনে ক্ষমতা আসলে, বিএনপি সরকার যখন চলে যাবে, বিএনপি সরকার পিছনে আওয়ামী লীগ লাগবে না? অবশ্যই লাগবে। আওয়ামী লীগ চলে গেছে, এখন আওয়ামী লীগের পিছনে বিএনপি লাগিয়েছে, জামাত লাগিয়েছে, স্বাভাবিক। একজন দলের বিরুদ্ধে থাকবে। আমরা আসলে চাচ্ছি যে আমাদের বাংলাদেশটা ষড়যন্ত্র মুক্ত হোক, আমাদের বাংলাদেশটা দেশের মানুষের জন্য। যেমন তারেক রহমান সাহেব গত বক্তব্য বলছেন যে আপনার উনি একটা প্রবাদ বলছিলেন যে দেশ সবার আগে, দেশ সবার আগে, দলের চেয়ে দেশ বড়, এরকম একটা প্রবাদ উনি বলছে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো ওরকম যদি ওনার যে মাইন্ডসেট, উনি যে মাইন্ডসেটের কথা বর্তমানে বলতেছে, আলহামদুলিল্লাহ আমরা তো চাচ্ছি যে ওনার মতো একজন লিডার যদি আসে, তাহলে আমাদের দেশটা হয়তো চেঞ্জ হতে পারে। আলহামদুলিল্লাহ, অবশ্যই চেঞ্জ হবে ইনশাল্লাহ। আমাদের তারেক রহমান অবশ্যই, আমাদেরও অনুরোধ থাকবে যে তারেক রহমান অচিরে ইনশাল্লাহ
বীরের বেশে দেশে ফিরে আসবেন। আসলে ইনশাল্লাহ দেশ অনেকটা সুন্দর হয়ে যাবে, অনেকটা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চলে আসবে। আচ্ছা, ধন্যবাদ। আর আমি আপনাকে আর একটা প্রশ্ন করতে চাই, আপনি তো ফেনীর ছেলে, আমিও ফেনীর ছেলে। তো আমাদের ফেনীতে আমাদের অনেক সিনিয়র বিএনপি লিডাররা আছে। তা আপনি একটু কিছুক্ষণ আগে বলছেন ওনাদের সাথে আপনার সৌজন্য সাক্ষাৎ হয়েছে, সম্ভবত জনাব আলাল ভাই, তারপরে গাজী মানিক সাহেব, তারপরে ইয়াকুব ভাই, তারপরে যে আপনার পটোয়ারি সাহেব, মেজরুল ভাই, এবং কি আমাদের খন্দকার নাসির ভাই। হ্যাঁ, ওনাদের সাথে আপনার কথা হয়েছে। তো আপনি ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, আমাদের ফেনীকে নিয়ে যদি কিছু। আমাদের ফেনীকে নিয়ে আমাদের প্রথমত আমাদের ফেনীর যে শীর্ষস্থানে যে লিডাররা যারা আছেন, আমি সবার শুভকামনা করছি সর্বপ্রথম। আর আমাদের প্রবাস থেকে আমাদের ফেনী লিডারদের উপরে একটা আমাদের আশা ভরসা আছে। আপনারা এই রাজনীতির পাশাপাশি যেই অপকর্ম যারা করতেছে, যেসব অপ্রীতিকর ঘটনা ঘটতেছে, এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন, এবং কি দলের পদ পদবি নিয়ে এরা যেন কোনো রকম অপকর্ম যেন না করে, দলকে যেন কোনো রকম বিব্রতির সৃষ্টি যেন না হয়, দলে কোনো প্রশ্নবিদ্ধ যেন না হয় দল। এই দলকে আপনারা দেখবেন সবার আগে। আর ফেনীতে যেন অপ্রীতিকর ঘটনার সাথে সাথে যেন আপনারা যারা নেতাকর্মী যারা আছেন নেতারা, তারা সাথে সাথে আপনারা সরাসরি আপনাদের অ্যাকশনে যাবেন, আপনারা সহযোগিতা করবেন। কোনো রকম চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি এ ধরনের কোনো রকম ঘটনা যেন না ঘটে, আপনাদের প্রতি আমার এই বিনীত অনুরোধ থাকবে। আমি ফেনী সোনাগাজীর ছেলে। তো আমার বর্তমান আহ্বায়ক যিনি জয়নুল আবদিন বাবলু ভাই, তো এবং কি সদস্য সচিব যিনি, ওনার কাছে এবং কি সবার কাছে, তারপর খোকন ভাই, তারপর আপনার অনেকেই আছে। তো ওনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনাদের কাছ থেকে আমরা প্রবাসীরা অনেক অনেক সুযোগ সুবিধা বলতে কি, আমরা আসলে আপনাদের কাছে কোনো টাকা পয়সা বা আপনাদের কাছে কোনো কিছু চাচ্ছি না। আমরা যারা প্রবাসে থাকি, যে সারা বাংলাদেশের প্রবাসের কথা বলতেছি, যারা প্রবাসীরা আছে তাদেরকে নিয়ে যদি আপনারা অন্তত দেশে গেলে ওনারা মান সম্মান নিয়ে থাকতে পারে, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতে চান। আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, ফেনীতে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমরা তো প্রবাসী আছি, কারণ দলের দুঃসময়ে তো এই প্রবাসীরাই অনেক কিছু করছে, যেমন আপনি করছেন, আমাদের এখানে অনেকে করছে। তো দলের দুঃসময় আমরা পাশে ছিলাম, প্রবাসীরা সবসময় আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে, এবং এটাই চিরন্তন সত্য। আমাদের প্রবাসীরা যেন কোনো রকম যেন হয়রানি, কোনো রকমের খারাপ কোনো অপ্রীত ঘটনা থেকে যেন আমাদের যেন কাছে না আসে, এই ব্যাপারে আপনারা আমাদের প্রবাসীদেরকে এই জিনিসটা সাপোর্টটা দিবেন, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ। জি, আমি আপনাকে আজকে এই অনুষ্ঠানে আপনি আমাকে ডাকছেন অবশ্যই, আর আপনি অতিথি হিসাবে আসার জন্য আপনাকে ধন্যবাদ। বিডি কুইক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আর আমি উপস্থাপক জাফর লস্কর, যে আমি আমার কথা আরেকটু কথা হচ্ছে আমরা যারা প্রবাসী আছি, আমরা অসহায়। আমরা যখন দেশে যাই, অনেকেই আছে দেশে যাইলে আপনার রাজনৈতিক হেনস্থা হইতে হয়, তারপরে বিভিন্ন ছোট পোলাপাইনের দিয়ে আমাদেরকে হ্যারেস হতে হয় যে তোমরা কে, তোমরা বিদেশ করছো, তোমরা দেশের জন্য। আসলে সত্যি কথা একটু ইন্টারফেয়ার করতেছি, একটা মিনিট আপনার থেকে সময় নিচ্ছি দর্শকদের জন্য। এবার লাস্ট সফর যেটা আমার বাংলাদেশ সফর থেকে আসার পরে আমাদের কাছে মনে হচ্ছে যেন আমরা প্রবাসী, এই সফরের কথা বলতেছি, আমরা প্রবাসীরা যেন মনে হচ্ছে যেন আমরা কি একদম অসহায়, যারা বাংলাদেশে থাকে, যারা বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে, বন্ধু বান্ধব যারা, তারা মনে করে যে বিশাল বড় কিছু, বাংলাদেশের এক বড় অধিকারী এরা, বাংলাদেশ ওদেরই দেশ। আমরা আসলে যারা ওই রিফিউজি যারা বলে না, রিফিউজি কি একটা ধরনের শরণার্থী যারা, আমরা মনে হয় যেন রোহিঙ্গা মনে হয়, রিফিউজির মতো মনে হচ্ছে। এই ধরনের সিচুয়েশন কেন থাকবে? এটা তো বাবার যুক্তি আসে না, কারণ প্রতি মাসে হাজার কোটি টাকা বাংলাদেশের আসলে আমি অবাক হয়ে গেছি। এটা আমরা মেনে নিতে পারি না। আমার কাছে নিজের কাছে মনে হয়েছে যেন কি জানে না জাফর ভাই, আসলে সত্যি কথা যে আমার কাছে মনে হচ্ছে আমি এই ওখানকার লাগে আমি রাস্তাঘাট চিনি না, আমি লাগে যেন ওখানে আমার মনে হচ্ছে যেন ওখানে আমি অসহায়, আমি রাস্তাঘাট চিনি না, আমি একদম কিছু জানি না। এই জন্য আমি এত বোকা নাকি, এত বোকা, এই জন্য আমি ওরা মনে করে আমরা যেন একদম বিশাল বড় বোকা হয়ে গেছি। না, এই জন্য আমি আমাদের সকল নেতৃবৃন্দ, পুরা বাংলাদেশের যত নেতৃবৃন্দ আছে সবার কাছে আমাদের অনুরোধ যে শুধু আমাদের ফেনী না, আমাদের সোনাগাজী না,
আমরা চাই যে পুরো বাংলাদেশের যারা প্রবাসে আছে তাদেরকে যেন পর্যাপ্ত পরিমাণ সম্মান করা হয়, তারা যেন হ্যারাস না হয়, কোথাও যেন যায় অপমান অপদস্থ না হয়। এই জন্য আমিও বিএনপি করি, আমার সংগঠনের সকল নেতাকর্মীদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এটা, যে আমরা প্রবাসীরা যারা প্রবাসে থাকি, তারা হাজার হাজার কোটি টাকা দেশের রেমিটেন্স পাঠাচ্ছি, আমরা যদি দেশে যাই, যদি আমাদেরকে অপমান অপদস্থ হতে হয়, আমাদেরকে বিনা কারণে যদি আমাদেরকে কোনো মামলা হামলা ওইটা সেটা অপমান হইতে হয়, তো আসলে আমাদের ওই বলে না মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আমরা তো এই দেশে আত্মীয় স্বজন, মা বাপ স্ত্রী সবকিছু রেখে আমরা প্রবাসে পড়ে আছি শুধু দেশের জন্য। আমাদের দেশের জন্য আমরা দেশের রেমিটেন্স পাঠাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, তো আমরা আমাদের নেতৃবৃন্দুর কাছে আমাদের এটা অনুরোধ থাকবে যে আপনারা প্রবাসীর দিকে খেয়াল রাখবেন। আর সর্বশেষ কথা, দেশনায়ক তারেক রহমান উনি বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে। আমার একটা ধারণা যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। তো ওনার কাছেও আমাদের আকুল আবেদন থাকবে যে আমরা কমস কম আমরা বাংলাদেশি, আমরা প্রবাসে থাকবো, এই জন্য যে আমরা রোহিঙ্গা হয়ে যাব। তো উনিও আমাদের লিডার, উনিও আজকে প্রায় দীর্ঘ 10-12 বছর উনিও প্রবাসে। তো উনি প্রবাসীদেরকে ওইভাবে সম্মান করবে বা সম্মান মর্যাদা দেবে। এটাই ব্যর্থ আশা করে আজকের এই প্রোগ্রাম ঘোষণা করলাম। আর বিশেষ করে ফেনীর আমার বিএনপির যে লিডাররা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রবাসী আরজু ভাইকে মূল্যায়ন করার জন্য, এবং কি আমার সোনাগাজীর যারা আমাদের সিনিয়র লিডার আছেন, যেমন জয়নাল আবদিন বাবলু ভাই, তারপরে যায় আমাদের শামসুদ্দিন খোকন ভাই, তারপর আবুল কালাম আজাদ চেয়ারম্যান সাহেব, এবং কি আমাদের খুরশিদ আলম ভুঁইয়া, এভাবে আসলে আমাদের অনেক নেতা আছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা প্রবাসীরা যখন বিদেশের থেকে দেশে যাব, আপনারা আমাদের দিকে অন্তত সুনজর রাখবেন। তো ধন্যবাদ আরজু ভাই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের কুইক বিডি চ্যানেলকে ধন্যবাদ। হ্যাঁ, কুইক বিডি চ্যানেলকে আবারও ধন্যবাদ, দেশ ও প্রবাসের কথা বলে। তো আপনারা কুইক বিডি চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন আর কুইক বিডি চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।